এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের টেক্সট রিলেটেড যে বিষয়গুলো সেগুলো পড়া মোটামুটি কমপ্লিট। এবারে আমরা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সেটা পড়ব। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের যে যে টপিকগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলা সাহিত্যের আধুনিক যুগটা, সেখান থেকে প্রশ্ন হবে মাত্র 5 নম্বরের। তাহলে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রশ্ন আসবে তোমাদের 5 নম্বরের। 3টে প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে যে কোনো একটা করতে হবে। তাহলে আমাদেরকে যে টপিকগুলো দেওয়া হয়েছে সেই টপিকগুলো পড়তে হবে। এবারে তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাসটা তোমাদের জন্য দেওয়া হয়েছে, মানে তোমাদের পাঠ্য বিষয় হিসেবে দেওয়া হয়েছে, সেটা বেশ অনেকখানি। বাংলা সাহিত্যের আধুনিক যুগটা পুরোটাই তার মধ্যে ইনক্লুড করা রয়েছে। এবারে সেটা যদি পুরোটা 5 নম্বরের জন্য আমরা পড়তে যাই তাহলে বিশাল হয়ে যাবে। তাই আমরা ধারাবাহিকতা যাতে বজায় থাকে, মানে তোমরা যাতে বুঝতে পারো যে কোনটার পরে কোনটা হয়েছে বা কিসের পরে কি লেখা হয়েছে বা কিভাবে বাংলা সাহিত্যটা তার আধুনিকতায় এসেছে এবং এখনকার যে সময়কাল সেই পর্যন্ত বয়ে চলেছে, সেই ধারাবাহিকতাটা বজায় রেখে আমরা এই টপিকটাকে পড়বো আসলে প্রশ্নোত্তর আকারে, যাতে তোমাদের প্রশ্ন উত্তর লিখতে সুবিধে হয় এবং আবার বাংলা সাহিত্যের যে ধারাবাহিক যে ব্যাপারটা সেটাও তোমরা বুঝে নিতে পারো। তাহলে আমরা আসি আমাদের প্রথম টপিক, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। তার প্রথম টপিক আধুনিক বাংলা সাহিত্য সম্পর্কে। এই আধুনিক বাংলা সাহিত্যে যতটা অংশ তোমাদের পাঠ্য রয়েছে, মানে এই টপিকের মধ্যে যতগুলো সাব টপিক হতে পারে, সমস্তটাকে আজ আমরা পড়বো না। আমরা সেইগুলো পড়বো যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে। কতটুকু পড়বো না সেই অংশগুলো যেগুলো ধরো রয়েছে কাব্য কবিতার ধারা, তারপর নাটক, কথা সাহিত্যের ধারা 70 দশক পর্যন্ত, সেই অংশটুকুকে আমরা একটু স্কিপ করে যাব। কেন স্কিপ করে যাব? তার কারণ এর পরে যখন বাংলা সাহিত্যের যে যতগুলো টপিক তোমাদের রয়েছে সেখানে যখন আমরা মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা অর্থাৎ কবিতার কথা পড়বো, যখন আমরা কথা সাহিত্য সম্পর্কে পড়বো, যখন নাটক সম্পর্কে পড়বো, তখন এই ধারাবাহিকতাটাকে বজায় রেখে সেই ধারাটার কথাও বলবো এবং স্পেসিফিক্যালি তোমাদের যে যে রাইটার সম্পর্কে পড়তে হবে, যেমন কবি হিসেবে পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম স্পেসিফিক যাদের সম্পর্কে পড়তে হবে তাদের সম্পর্কে একটু ডিটেলে বলবো। আর বাকি যে ধারাটা, বাংলা সাহিত্যের যে ধারাটা আধুনিক যুগের সূচনা থেকে এখন পর্যন্ত, সেইটাকেও সেখানে বলবো। আজকে আমরা পড়বো আধুনিক বাংলা সাহিত্য কোনটা, কিভাবে সূচনা হচ্ছে, কিভাবে আধুনিক বাংলা সাহিত্য রচনার প্রেক্ষাপটটা তৈরি হলো, বাংলা গদ্যের উদ্ভব ঘটলো কখন, কিভাবে বাংলা গদ্যের উদ্ভবের পেছনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এবং যে সাময়িক পত্রপত্রিকা বাংলা গদ্যের বিকাশ এবং বাংলা সাহিত্যের বিকাশের ক্ষেত্রে, বাংলা আধুনিক সাহিত্যের বিকাশের ক্ষেত্রে সাময়িক পত্রপত্রিকার ভূমিকা, এগুলো আজকে আমরা পড়বো। এগুলো যদি তোমরা ঠিকভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে আশা করি তোমাদের এই টপিকটা পুরোটা কভার হয়ে যাবে। আর বললাম যেটুকু বাকি থেকে গেল, মানে ওখানে দেখবে আছে কবিতার ধারা, কথা সাহিত্যের ধারা, নাটকের ধারা 70 দশক পর্যন্ত, সেগুলো আমরা এর পরের যে টপিকগুলো আলোচনা করব, কবিতার টপিক আলোচনা করব, কথা সাহিত্যের টপিক আলোচনা করব, নাটকের টপিক আলোচনা করব, সেটার মধ্যে দিয়েই হয়ে যাবে এবং তোমাদের সেক্ষেত্রে বুঝতে অনেক বেশি সুবিধে হবে। তাই আমরা আজকে এই যে যে কথাগুলো বললাম, অর্থাৎ বাংলা সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্যের সূচনাটা কিভাবে হলো, আধুনিক বাংলা সাহিত্যের গদ্যের উদ্ভবে এবং বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের কি ভূমিকা থাকলো, কি ভূমিকা রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতখানি ভূমিকা নিয়েছিলেন, সাময়িক পত্রপত্রিকা কতখানি ভূমিকা নিয়েছিল, এবং সর্বোপরি এই যে আধুনিক সাহিত্য রচনা শুরু হলো তার তো একটা প্রেক্ষাপট থাকে, অর্থাৎ সমাজটা কিভাবে বদলে গেল, ধর্মীয় এবং
যেটা শিক্ষাক্ষেত্রে যে সংস্কারগুলো হলো সেগুলো সম্পর্কে। এতগুলো কথা বললাম, এগুলো যদি একটু মনে রাখো, তোমাদের সুবিধের জন্যই এটা বলা, এগুলো একটু যদি মনে রাখো তাহলে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়তে একটু সুবিধে হবে এবং পরীক্ষায় উত্তরটাও ঠিকঠাক ভাবে করতে পারবে, এই আশাটা রাখছি আমরা। আজকে আমরা তাহলে পড়বো আধুনিক বাংলা সাহিত্য। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। বাংলা সাহিত্যকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায়, মানে যুগের হিসেবে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? সেগুলো হলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ এবং মধ্যযুগ সেটা তোমরা সেমিস্টার 1-এ, একাদশ শ্রেণী সেমিস্টার 1-এ পড়ে এসেছো। এবারের পাঠ্য বিষয় হচ্ছে আধুনিক যুগে বাংলা সাহিত্য। আধুনিক যুগ কোন সময়টাকে ধরা হয়? 1760 সাল। কত বললাম? 1760 সালে রায়গুণাকর ভারতচন্দ্র বা ভারতচন্দ্র রায়গুণাকর, তার মৃত্যুর পর থেকে ধরে নেওয়া হয় যে বাংলায় আধুনিক বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়েছে। তবে একটা কথা বলি যে 1760 সাল চলে এলো এবং বাংলা সাহিত্য আধুনিক হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম নয়। একটা সময়কালকে আমরা চিহ্নিত করি যে এত থেকে এত পর্যন্ত প্রাচীন যুগ, এই সময় থেকে এই সময়কাল পর্যন্ত মধ্যযুগ, তারপরে 1760 থেকে বর্তমান কাল পর্যন্ত এটাকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ বলা হয়। কিন্তু আধুনিক যুগের শুরুতেই যদি মনে করে নাও যে এখন আমরা যে বাংলা সাহিত্যটা পড়ি সেরকম সাহিত্য রচনা শুরু হয়ে গেল, সেটা কিন্তু ঠিক নয়। দেখবে একটা ছোট্ট বীজ যখন মাঠে বোনা হয় তখন তারপরে সেটাকে জল দিতে হয়, অর্থাৎ লালন পালন করতে হয়, প্রকৃতি তাকে লালন পালন করে, তারপরে সেটা এক সময় অঙ্কুরিত হয়, সেখান থেকে চারা গাছ হয়, তারপরে সেটা এক সময় বড় গাছে পরিণত হয়, সেটা ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। সেই রকমই বাংলা সাহিত্য প্রথমেই একেবারে এত বড় একটা বটবৃক্ষের মতো ছিল না। বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ সূচনা লগ্নেই যে একেবারে ফুল ফল দিয়ে এত আমাদের যে আধুনিক যে বাংলা সাহিত্য আমরা দেখি এত উর্বর, সেই উর্বরতা একদম প্রথমেই ছিল, ব্যাপারটা এরকম নয়। আসলে 1760 সালে অন্নদামঙ্গল বা নূতন মঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর তার মৃত্যু হয় এবং তারপর থেকে বাংলায় যে সমস্ত বিষয়াশয়গুলো রচিত হতে শুরু করলো সেইটা আধুনিক যুগের বা আধুনিক জীবনের প্রতিফলন বলতে পারো। একটু একটু করে আধুনিক যুগটাকে প্রতিফলিত করতে শুরু করলো। 1757 সালে তোমরা সবাই জানো পলাশীর যুদ্ধ হয়েছিল। 1757 সালের পলাশীর যুদ্ধে যে ব্যাপারটা হলো তা হলো স্বাধীন বাংলার স্বাধীনতা চলে গেল এবং ভারতবর্ষের বুকে ব্রিটিশরা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে একরকম সক্ষম হলো। অর্থাৎ ঔপনিবেশিক ভারতবর্ষের সূচনা হলো এই সময়টা থেকে। এই সময় থেকে ভারতবর্ষের মানুষের অনেক দুঃখ কষ্ট যেমন শুরু হলো, তেমনি ওই নিউটনের থার্ড লর মতো, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তারই মতো একটা যেমন খারাপ প্রভাব পড়লো সেরকম একটা ভালো ব্যাপারও হলো, অর্থাৎ সাপে বড় হলো। কেমন না, এই যে এতদিন পর্যন্ত যে দেবদেবী নির্ভর কুসংস্কারচ্ছন্ন বাংলা সমাজ, সেই সমাজে জাতিভেদ প্রথায় একেবারে মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় জড়িয়ে থাকার জাতিভেদ প্রথা, এই সমস্ত কিছুর উপরে এসে পড়লো পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য সংস্কৃতির একটা আলো। আর তার ফলে বাংলার সমাজ, সংস্কৃতি, মানুষের মন, এই সবকিছুর মধ্যেও একটা পরিবর্তন এলো। এই যে ইংরেজরা ভারতবর্ষে এলো, তাদের সঙ্গে তারা পাশ্চাত্য শিক্ষা নিয়ে এলো, তার আলোতে ভারতবর্ষের মানুষের মধ্যে প্রচলিত বিশ্বাস, কুসংস্কার এগুলোকে বিচার করার এবং মনের মধ্যে বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ এইগুলোর জন্ম হলো, যে জন্মটা সূচনা করলো বাংলা আধুনিক সাহিত্য রচনার প্রেক্ষাপট। আমরা
এইবার দেখবো যে বাংলায় যে আধুনিক সাহিত্য রচনার প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো। প্রশ্নটা এভাবে হবে না যে বাংলা আধুনিক সাহিত্য রচনার প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা যদি হয় তাহলে সেটা এভাবে হবে যে ঊনবিংশ শতকের সামাজিক, ধর্মীয় এবং শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করো। কিন্তু ব্যাপারটা একই। ঊনবিংশ শতকের সামাজিক, ধর্মীয় এবং শিক্ষা সংস্কারের মধ্যে দিয়েই আসলে বাঙালির মনে, বাঙালির মানসিকতায় পরিবর্তন এলো, যে পরিবর্তন সূচনা করলো আধুনিক বাংলা সাহিত্য রচনার পথটাকে। ঊনবিংশ শতক অর্থাৎ ঔপনিবেশিক ভারতবর্ষ, তোমাদের বললাম 1757 সালে পলাশির যুদ্ধের পরে বাংলার স্বাধীনতার সূর্য ডুবে গেল, আর ইংরেজরা আমাদের দেশে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে উপনিবেশ স্থাপন করার সুযোগটা পেয়ে গেল। এই সময়কালটা বাংলায় বাংলার মানুষ কুসংস্কারে, বাংলার মানুষ ধর্মীয় অনেক রীতিনীতিতে জর্জরিত, আবদ্ধ, জাতপাত, বর্ণভেদ সবকিছুতে আবদ্ধ হয়েছিল। এই সময় তোমাদের একটু আগেই বললাম যে পাশ্চাত্য শিক্ষার যে আলোটা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করলো, তাতে কিছু মানুষ এর দ্বারা আকৃষ্ট হলেন এবং এর আলোয়, পাশ্চাত্য শিক্ষার আলোয় আলোকিত হলেন। বিজ্ঞান মনস্কতা এলো, মানুষ নতুন ভাবে চিন্তা ভাবনা করতে শিখলো। এতদিনের সমাজে প্রচলিত যে ব্যাপার স্যাপার গুলো চলছিল, যেগুলো মানুষ বিনা প্রশ্নে একেবারে মেনে নিচ্ছিল, সেই ব্যাপারগুলোকে প্রশ্ন করার একটা তাগিদ মানুষের মধ্যে এলো। জানতে চাইলো কেন এটা হবে, কেন এটা করব, বিচার করার, প্রচলিত বিশ্বাসগুলোকে, প্রচলিত কুসংস্কারগুলোকে বিচার করার একটা ভাবনা, একটা চেতনা মনের মধ্যে তৈরি হলো। ইউরোপে যে নবজাগরণ ঘটেছিল, যেটাকে আমরা রেনেসাঁস নামে চিনি, সেই রকম সর্বাত্মক নবজাগরণ বাংলার বুকে ঘটেনি। কিছু মানুষ এই নবজাগরণের যে আলোয় আলোকিত হলেন এবং তারা সমগ্র বাংলাকে আলোকিত করলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও প্রমুখ। তাহলে এবারে আমরা আসি সামাজিক সংস্কারগুলোর ক্ষেত্রে। ঊনবিংশ শতকে দেখো, ঊনবিংশ শতকে তোমাদের যেগুলো বলছিলাম যে আমাদের বাঙালি সমাজ একেবারে জাত পাত, বর্ণভেদ, নানান রকম কুসংস্কারে জর্জরিত হয়েছিল। সেই সময় গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহ, এরকম অজস্র কুপ্রথা প্রচলিত ছিল সমাজে, যার বলি হতে হতো সাধারণ মানুষকে। সতীদাহের মতো নির্মম প্রথা সে সময় রমরমিয়ে চলতো এবং বিনা বাক্য ব্যয়ে, বিনা প্রতিবাদে এই দিনের পর দিন জ্যান্ত মেয়েকে, তার স্বামী মারা গেলে একটা জলজ্যান্ত মেয়েকে ওই চিতার আগুনে পুড়িয়ে দেওয়া হতো। এত নির্মমতা, এত বর্বরতা সেদিনের সমাজে প্রচলিত ছিল। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, হয়তো তার বয়স 5 বছরও হয়নি বা হয়েছে, তাকে বিয়ে দিয়ে দেওয়া হতো। কার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হতো? হয়তো যে লোকটার 300, যে ব্রাহ্মণের 300 বউ অলরেডি আছে, যে 300টা বিয়ে করে ফেলেছে কৌলিন্য প্রথার সুবাদে, সে হচ্ছে 300 বিয়ে করে ফেলেছে, তার হয়তো 2 দিন পরে সে মারা যাবে। সেই যে 5 বছরের মেয়েটাকে সে বিয়ে করলো, সেই 5 বছরের মেয়েটা হয়তো আর কোনোদিন তার যে স্বামী তথাকথিত, তাকে আর কোনোদিন দেখতেও পাবে না। কিন্তু কি করতে হবে তাকে? সারা জীবন, যে মেয়েটা জানলোই না তার জীবনটা শুরু হয়েছে, যে মেয়েটার জীবনের দাবিগুলো এসে তখনও দাঁড়ালোই না তার সামনে, সেই মেয়েটাকে হঠাৎ করে ওই 5 বছর, তারপরে হয়তো 7 বছরে বিধবা হয়ে যেতে হবে। আর সে বিধবা মেয়েটাকে আজীবন, যতদিন সে বেঁচে থাকবে ততদিন অকাল বৈধব্যটাকে পালন করে যেতে হবে, একাদশী পালন করতে হবে, নির্জলা উপোস করতে হবে এবং সেভাবে ওই একটু একটু করে ধুকে ধুকে তাকে মরতে হবে। এই সমস্ত প্রথাগুলো বাংলার সমাজে প্রচলিত ছিল। গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দিয়ে দিতে হবে। নিজের সন্তান, তাকে গঙ্গাসাগরে নিয়ে গিয়ে, কেমন প্রথায়, কেমন সমাজ যেখানে গঙ্গাসাগরে নিয়ে গিয়ে ধর্মের নামে সন্তানকে, নিজের ঔরসজাত সন্তানকে
ভাসিয়ে দিয়ে আসতে হবে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে ঊনবিংশ শতকের কিছু মানুষ রুখে দাঁড়ালেন, যাদের কথা তোমাদের বললাম একটু আগে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও প্রমুখ। রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সতীদাহ প্রথা বন্ধ হলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুবিবাহ বন্ধ করার জন্য প্রস্তাব দিলেন। তিনি বিধবা বিবাহ প্রচলন করলেন। বিধবা বিবাহ প্রচলন করে তিনি তার নিজের ছেলের সঙ্গে একজন বিধবা মেয়ের বিয়েও দিয়েছিলেন। স্ত্রী শিক্ষার বিস্তার ঘটালেন। মেয়েদেরকে পর্দার আড়ালেই রাখা হতো, লেখাপড়া শেখার দরকার নেই, তুমি ওই রান্না করবে, 5 বছর বয়সে বিয়ে হয়ে যাবে, তারপরে স্বামী মারা যাবে, তারপরে তুমি অকাল বৈধব্য পালন করবে, এটা করবে না, ওটা খাবে না, চুল বড় রাখবে না, বাইরে বেরোবে না, সাদা বস্ত্র পরবে, চুল কেটে দেবে, মাছ খাবে না, এই চলবে তার জীবন, এবং একাদশীতে নির্জলা উপোস করে থাকবে। সেই মেয়েদেরকে শিক্ষার আলোয় নিয়ে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিরোজিও তার নব্যবঙ্গ আন্দোলন এবং ডিরোজিওর দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষ এই জাতপাত, এই ধর্ম বর্ণের অজস্র ভেদাভেদকে অস্বীকার করতে শুরু করলো। তাহলে এই গেল সামাজিক সংস্কার। এবারে আসি ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে। কি বলতো, সমাজ সংস্কার, ধর্মীয় সংস্কার এবং শিক্ষা সংস্কার, এগুলো না ঠিক একটার সঙ্গে আরেকটা পুরোপুরি বিচ্ছিন্ন ঘটনা নয়, তাই না? তোমরাও নিজেরাও দেখবে, লক্ষ্য করবে যে সমাজের সংস্কার হলে আসলে আমাদের শিক্ষারও সংস্কার হয়, আমাদের ধর্মীয় সংস্কারও হয়। তার মানে একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড, বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এই যে সমাজ সংস্কার শুরু হলো, সেই সমাজ সংস্কারের হাত ধরে এলো ধর্মীয় সংস্কারও, বা বলতে পারো ধর্মীয় সংস্কারের হাত ধরে এলো সমাজ সংস্কারও। কি হলো, জাতি ধর্ম বর্ণে বিভক্ত বাঙালি সমাজ ওই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বা হচ্ছে অন্যান্য আরো সমস্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলো, রাজা রামমোহন রায় বলো, তাদের এই যে সামাজিক সংস্কার, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সেদিনের জাতপাতের একেবারে অস্থির, জাতপাতের ঠেলায়, বর্ণবিদ্বেষ, এই সমস্ত কিছুর ঠেলায় অস্থির বাঙালি সমাজ সেদিন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারলো। ধর্মীয় সংস্কারটাও এলো। কিভাবে এলো? এলো ব্রাহ্ম সমাজের হাত ধরে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাা, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করলেন। প্রার্থনা সমাজ, সেই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা, তারপর আর্য সমাজ প্রতিষ্ঠা, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, এদেরকে তো আমরা জানি, সেই রামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠা, এগুলি ধর্মীয় সংস্কার, আমাদের এই বাংলার বুকে প্রচলিত যে ধর্ম, ধর্মীয় কুসংস্কার, ধর্মীয় জাতপাত, এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিছুটা সংস্কার করে দিয়ে গেল। শিক্ষাক্ষেত্রেও এলো সংস্কার। কি রকম? শিক্ষাক্ষেত্রে তৈরি হলো ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, মেডিকেল কলেজ, সংস্কৃত কলেজ, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ইত্যাদি। এই যে একের পর এক এই শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এলো, যদিও শিক্ষাক্ষেত্রে এই পরিবর্তনটা সূচনা হয়েছিল কিন্তু ওই ইংরেজদের হাত ধরে। কেন বলতো? কারণ সেই সময় যখন ভারতবর্ষে ইংরেজরা উপনিবেশ স্থাপন করতে শুরু করে দিয়েছে, তখন তো প্রচুর পরিমাণে ইংরেজদের দরকার হয়ে পড়েছিল ভারতবর্ষে। যে কজন ইংরেজ এসেছিল তাদের চেয়ে বেশি ইংরেজ দরকার হয়ে পড়েছিল তাদের উপনিবেশটাকে কায়েম করে রাখার জন্য, ভারতবর্ষকে শাসন করার জন্য লোকবলের দরকার ছিল। তারা সেখান থেকে, ইংল্যান্ড থেকে ইংরেজদের নিয়ে এলো, এবং দেখা গেল যে ভারতীয়রা কিন্তু সেইভাবে, মানে এখনকার ভারতীয় সমাজ তখনকার ভারতীয় সমাজ তো একই রকম ছিল না নিশ্চয়ই। তখনকার ভারতীয় সমাজে ভারতীয়রা ইংরেজি জানে না, সুতরাং ভারতীয়দেরকে ইংরেজি ভাষায় শিক্ষিত করে তোলা যাবে না, কারণ ইংরেজি ভাষায় শিক্ষিত করলে তাদেরকে শিক্ষার আলোয় নিয়ে এলে তারা আবার বিদ্রোহ করে বসবে। সুতরাং দরকার নেই বাবা, ইংরেজদেরকে ওই দেশ থেকে এই দেশে তুলে আনো এবং তাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দাও, এবং সেখানে তাদেরকে পড়াও, তাদেরকে শিক্ষিত করো এদেশীয় ভাষা। তো এই অভিপ্রায়ে যে শিক্ষা ব্যবস্থাটার সূচনা হলো, সেই শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ওই তোমাদের আগেই বললাম যে সাপে বর হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাটার কিছুটা আলো আমাদের ভারতীয়দের মধ্যেও এসে পৌঁছলো। এবং ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ, মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত কলেজ, এগুলোর প্রতিষ্ঠা, প্রেসিডেন্সি কলেজ, এগুলোর প্রতিষ্ঠা ভারতীয়দের
ভারতীয়দেরও শিক্ষার আলোয় আলোকিত করলো এবং শিক্ষার সংস্কার ঘটলো। আরো একটা কথা এখানে না বললেই নয়, ডেভিড হেয়ার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের উদ্যোগে স্ত্রী শিক্ষার যে বিস্তারটা ঘটে গেল সেটাও ঊনবিংশ শতকের বাঙালি সমাজে একটা পরিবর্তনকে নিয়ে এলো। আর এই পরিবর্তন সামাজিক, ঊনবিংশ শতকের এই সামাজিক, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রের এই পরিবর্তনটাই বাংলা সাহিত্য, বাংলা আধুনিক সাহিত্য রচনার যে বীজ সেটাকে বুনে দিয়ে গেল, সেটাকে বপন করে দিয়ে গেল। তাহলে আধুনিক বাংলা সাহিত্যের বীজ কিভাবে রোপিত হলো সেটা প্রশ্নটা এইভাবে আসতে পারে পরীক্ষায় যে ঊনবিংশ শতকের সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করো। এই যে সংস্কারগুলো হলো আসলে এর মধ্যে দিয়েই বাংলা আধুনিক সাহিত্য রচনার সূত্রপাত ঘটলো। এবারে আসি বাংলা গদ্যের উদ্ভব। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা তোমাদের নিশ্চয়ই মনে আছে। কি মনে আছে? তোমাদের মনে থাকার কথা যে তোমরা প্রাচীন বাংলা সাহিত্য সম্পর্কে জেনেছো এবং মধ্যযুগের বাংলা সাহিত্য সম্পর্কে জেনেছো। তোমরা দেখেছো যে প্রাচীন যুগের বাংলা সাহিত্য এবং মধ্যযুগের বাংলা সাহিত্য এর মধ্যে একটা অদ্ভুত মিল আছে। কি মিল বলতো? সেটা হলো এক তো বিষয়গত মিল, ধর্মীয় বিষয় আশয় নিয়েই সাহিত্য রচনা হতো। তার সঙ্গে আরো একটা মিল হলো এর ফর্মটা। এটা কবিতায় লেখা, পদ্যে লেখা হতো, পদ্যে লেখা হতো। প্রাচীন যুগের এবং মধ্যযুগের বাংলা সাহিত্য সবটাই পদ্যে লেখা হতো এবং মনে করা হতো, খুব অদ্ভুত ব্যাপার, যে মুখের ভাষায় কখনো সাহিত্য রচিত হতে পারে না। সাহিত্য একটা শিল্প এবং সাহিত্যকে মুখের ভাষায় রচনা করা যায় না। মুখের ভাষা অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, যে কথ্য ভাষায় আমরা কথা বলি, একজন আরেকজনের সঙ্গে আলাপচারিতা করি, কথোপকথন চালিয়ে যাই, সেই ভাষায় সাহিত্য কখনোই রচিত হতে পারে না, কারণ ওটা সাহিত্যের ভাষাই নয়। মানুষ ভাবতেই পারেনি যে মানুষের মুখের ভাষা, চলিত ভাষা, এমনকি এখনকার যে আঞ্চলিক উপভাষাতেও যে সাহিত্য রচিত হচ্ছে সেই ভাষাতে কখনো সাহিত্য রচনা করা যায়। আধুনিক যুগে ওই সমাজ সংস্কার, ধর্মীয় সংস্কার, শিক্ষা সংস্কার এগুলোর মধ্যে দিয়ে মানুষের মনোজগতে যে পরিবর্তনটা এলো, মানুষের মনের মধ্যে নতুন নতুন চেতনার যে বিকাশটা ঘটলো, সেটা কিন্তু এই যে ধারণাটাকে, প্রাচীন যে ধারণা পদ্য ছাড়া সাহিত্য রচনা করা যায় না, মুখের ভাষায় সাহিত্য রচনা করা যায় না, এটাকে খানিকটা ভাঙতে সাহায্য করলো। পুরোপুরি নয় কিন্তু, খানিকটা। তখনও কিন্তু একেবারে মুখের ভাষাটা এলো না সাহিত্যে, এলো সাধু ভাষা। সেটাই আমরা পরে আসবো। কিন্তু যেটা বলছিলাম যে পদ্যই ছিল সাহিত্য রচনার মাধ্যম, পদ্যের মধ্যে দিয়ে সাহিত্য রচনা করতে হতো। আধুনিক যুগে পদার্পণ করার সময় আমরা দেখলাম যে এই যে এই পদ্যে সাহিত্য রচনা, এই ব্যাপারটা বদলে গেল। এখানে প্রথম দিকে যখন বাংলা গদ্যের উদ্ভব যখন ঘটেওনি, সেই সময় দলিল, দস্তাবেজ, কিছু পুরনো কাগজপত্রে এই গদ্যের ব্যাপারগুলো ছিল। তারপরে এলো সাময়িক পত্র পত্রিকা এবং তার সঙ্গে সঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা বাংলা গদ্যের উদ্ভবে এবং বিকাশে ভীষণভাবে সাহায্য করলো। তোমাদের আগেই বললাম যে পলাশির যুদ্ধ, 1757 সালের পলাশির যুদ্ধের পর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আধিপত্য প্রতিষ্ঠিত হলো এবং সারা ভারতবর্ষব্যাপী ইংরেজরা যে উপনিবেশটা প্রতিষ্ঠা করতে সমর্থ হলো, তার জন্য কিন্তু তাদের অনেক লোকবল দরকার ছিল। এবার ভারতীয়দেরকে তাদের শিক্ষায় শিক্ষিত করলে, চিন্তা ভাবনায় শিক্ষিত করলে তাদের পক্ষে সেটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে। সুতরাং ডিসিশন নেওয়া হলো যে ইংরেজ সিভিলিয়ানদের, ইংরেজদেরই ওদেশ থেকে, ইংল্যান্ড থেকে আমাদের দেশে নিয়ে আসা হবে এবং তাদেরকে ভারতীয় ভাষা শেখানো হবে। এই উদ্দেশ্যে 1800 সালে প্রতিষ্ঠিত হলো ফোর্ট উইলিয়াম কলেজ। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো 1800 খ্রিস্টাব্দে ইংরেজ সিভিলিয়ানদেরকে ভারতীয় ভাষা শেখানোর উদ্দেশ্যে। ভারতীয় ভাষা শেখানোর উদ্দেশ্যে যখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো, তখন ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকেরা যারা পড়াশোনা করাবেন, তারা অবাক হয়ে দেখলেন যে শিক্ষা দেওয়ার উপযোগী, অর্থাৎ ভারতীয় ভাষা শেখানোর উপযোগী বাংলা বই টই তো নেই। উপায় কি হবে? তখন ওই যে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী, যারা অধ্যাপক যারা ছিলেন, তারাই কিন্তু লেখালেখির কাজ শুরু করলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম, যাদের কথা আমরা বাংলা গদ্যের উদ্ভবে এবং বিকাশে, যাদের নাম আমরা কখনোই ভুলতে পারবো না, তারা হলেন
উইলিয়াম কেরি, রামরাম বসু এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাহলে কি বললাম, যে তিনজনের নাম আমরা কখনোই ভুলবো না। এই এখানে যে কথাটা রয়েছে, প্রশ্নটা বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বাংলা গদ্যের উদ্ভবে ও বিকাশে উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রামরাম বসুর অবদান আলোচনা করো। প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা, বা যদি আলাদা করে নামগুলো মেনশন করে দেওয়া হয় তবুও কিন্তু উত্তরটা একই হবে। কোন তিনজনের নাম বললাম আমি? একটা নাম বললাম উইলিয়াম কেরি, আর একটা নাম বললাম রামরাম বসু, এবং পরবর্তী নামটি বললাম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। উইলিয়াম কেরি যখন দেখলেন যে সে ভাষা শেখানোর উপযোগী, ভারতীয় ভাষা শেখানোর উপযোগী বইপত্র তো নেই, তখন তিনি রচনা করলেন কথোপকথন। কি রচনা করলেন? কথোপকথন। এই কথোপকথন হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের যে মুখের ভাষায় যে কথা বলা, একজনের সঙ্গে আরেকজনের যে কথোপকথন, তারই টুকরো টুকরো দৃষ্টান্ত নিয়ে তৈরি হলো, রচিত হলো কথোপকথন। আর একটা বই লিখলেন যার নাম ইতিহাস মালা। এই ইতিহাস মালা কিন্তু আবার ইতিহাস বই নয়, এটা হচ্ছে কালেকশন অফ বেঙ্গলি স্টোরিজ, এরকম ভাবেই এই গ্রন্থটার পরিচয় দেওয়া হয়েছিল। তাহলে একগুচ্ছ বাংলা গল্পের সংকলন হচ্ছে ইতিহাস মালা। এটা রচনা করলেন উইলিয়াম কেরি। এবারে আসি রামরাম বসুর কথায়। রামরাম বসু রচনা করলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র। কি রচনা করলেন? রাজা প্রতাপাদিত্য চরিত্র। আর লিখলেন লিপিমালা। তাহলে রামরাম বসু লিখলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা। আর বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যিনি এবং সবচেয়ে বেশি কৃতিত্বের দাবিদার যদি কেউ হয়, তিনি হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখলেন ৩২ সিংহাসন, রাজাবলি। এই রাজাবলিকে বলা হয় সজনীকান্ত দাস। সাময়িক পত্র পত্রিকা সম্পর্কে আমরা পড়বো। শনিবারের চিঠি বলে একটা সাময়িক পত্রিকা ছিল বাংলায়, তো তারই সম্পাদক সজনীকান্ত দাস তিনি বলেছিলেন যে রাজাবলি হলো বাংলায় লেখা প্রথম ধারাবাহিক ইতিহাস। বাংলায় লেখা প্রথম ধারাবাহিক ইতিহাস হচ্ছে রাজাবলি। এবং আর একটি গ্রন্থ হিতোপদেশ। এই হিতোপদেশ আসলে পঞ্চতন্ত্রের যে গল্পগুলি প্রচলিত ছিল সেগুলিরই অনুবাদ। এগুলি লিখলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাহলে যে ইংরেজ সিভিলিয়ানদের ভারতীয় ভাষা শেখাতে বসে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকেরা দেখলেন যে আরে পড়ানোর জন্য উপযোগী বইপত্রই তো নেই, তাহলে এবারে বইপত্র লিখতে হবে, কারণ তাদেরকে পড়াতে হবে। তাই জন্য উইলিয়াম কেরি লিখলেন কথোপকথন ইতিহাসমালা, রামরাম বসু লিখলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র লিপিমালা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখলেন ৩২ সিংহাসন, রাজাবলি, হিতোপদেশ। তাহলে এই যে এত কিছু লেখা হলো, এইগুলো কিন্তু বাংলা গদ্যের উদ্ভব এবং বিকাশটাকে খুবই সাহায্য করলো, বাংলা গদ্যকে উদ্ভূত হতে এবং বিকশিত হয়ে উঠতে সাহায্য করলো। ওই তোমাদের বললাম যে একজন বীজ বপন করলো আর সেটা একদম গাছ হয়ে গেল দুদিনেই, সেটা তো হয় না। প্রসেসটা পুরো একটু একটু করে কমপ্লিট হয়। মানুষের জীবনও তাই। একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আমরা যা খাচ্ছি তাকে তা খেতে দিয়ে দিই না। সে লিকুইড খেতে খেতে আস্তে আস্তে একটু থকথকে টাইপের খাবার খেতে খেতে সলিড খেতে শেখে। সেরকমই উঠে দাঁড়ায়, হামাগুড়ি দেয় আগে, তারপরে টলমল করে একটু উঠে দাঁড়ায়, তারপর একটু টলমল করেই হাঁটে, তারপরে তো দৌড়ই। তো সেই রকমই এই সমস্ত গ্রন্থ রচনার মধ্যে দিয়ে বাংলা গদ্য আসলে বিকশিত হতে শুরু করলো। তাহলে এই যে এরা যা লিখলেন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকাটা কোথায়? না, বাংলা গদ্য প্রথম বাংলা গদ্যের একটা মডেল পাওয়া গেল। বাংলা গদ্য কিরকম হবে, এর আগে পর্যন্ত তো তাদের কাছে সমস্তটাই ধোঁয়াশা, কিচ্ছু নেই, উদাহরণ কিছু নেই, তাই না, নিদর্শন কিছু নেই। বাংলা গদ্যের একটা মডেল, সাহিত্যিক মডেল, সেটা প্রথম আমরা দেখতে পেলাম। বাংলা গদ্যর বাংলা যে সেন্টেন্স স্ট্রাকচার, এতদিন পর্যন্ত তো পদ্যে লেখা হতো, বাংলা বাক্যের সেরকম স্ট্রাকচার তো তৈরি হয়নি। স্ট্রাকচারটা প্রথম তৈরি হলো, যদিও ছেদ বা জ্যোতি চিহ্ন এগুলো ব্যবহারে কোনো সেই রকম দক্ষতা এই সময় এর মানুষেরা, এরা যে লেখক গোষ্ঠী ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে, তারা দেখাতে পারেননি। কিন্তু তবু হলো, তো শুরুটা হলো। এই শুরু হওয়াটাই সবচেয়ে বড় কথা। আরবি ফার্সি ভাষার প্রয়োগ হলো। বাংলা সাহিত্যে প্রচুর আরবি ফার্সি ভাষা এসে বাংলা
শব্দ ভান্ডারকে ভীষণভাবে সমৃদ্ধ করলো। বাংলায় যুক্তি তর্কের উপযোগী যে গদ্য বা বাংলা মনের ভাব প্রকাশের জন্য যে গদ্যটা, গদ্যের মধ্যে দিয়েও মনের ভাবটাকে প্রকাশ করা যায় বা সাহিত্য রচনা করা যায়, সেই বিষয়টা স্বীকৃতি পেল। তাহলে এই ব্যাপারগুলোই হলো বাংলা গদ্যের উদ্ভবে এবং বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা। এরপরে আমরা আসব বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। বাংলা গদ্য বলবো, বাংলা গদ্যের কথা বলবো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলবো না, এটা হতেই পারে না। বাংলা গদ্য রাজা রামমোহন রায় লিখেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এখন তো অনেক অসংখ্য নাম। কিন্তু তবুও সেই সময় বাংলা গদ্য যে সময় সবে তার শৈশবে দাঁড়িয়ে আছে, সেই সময়ে বাংলা গদ্যকে ধরে তার শৈল্পিক রূপটা দেওয়া, মানে একটা বাংলা গদ্যকে যথার্থ শিল্পে পরিণত করা, তার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কিন্তু অনস্বীকার্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল 1820 সালের 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে অনেক কথা, অনেক কিছু, অনেক গল্প ছোটবেলা থেকেই শুনে আসছো, এবং যখন তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পড়ছিলে তখন সেখানে বিদ্যাসাগর বলে মাইকেল মধুসূদন দত্তের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে মাইকেল মধুসূদন দত্তের কবিতাই পড়েছো। সেই কবিতা পড়তে গিয়েও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জেনেছো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটবেলা থেকেই খুব দারিদ্র্যের মধ্যে দিয়েই বড় হয়েছেন, লড়াই করে বড় হয়েছেন, এবং শুধু বড়ই হননি, সমাজে বিশেষ করে আমাদের সমগ্র ভারতবর্ষের বুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি উল্লেখযোগ্য নাম, এবং আমাদের মেয়েদের তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞই থাকা উচিত, কারণ স্ত্রী শিক্ষার বিস্তারে তার মতো করে আমাদের বাংলায় আর কেউ এগিয়ে আসেননি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বাংলা গদ্যের বিকাশে ঠিক কি ছিল, এবারে এসো সেটা আমরা একটু জেনে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছেন। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে এবং সংস্কৃত কলেজে অধ্যাপনা করেছেন, কিন্তু তার এই সমস্ত কিছুর বাইরেও তার একটা মানব দরদী মন ছিল। আর সেই মন থেকেই তিনি কিন্তু এই সমাজের বুকে এত রকম কুসংস্কার, এই সব কিছু, মেয়েদের নির্যাতন, এই সব কিছু হতে দেখে সমাজ সংস্কারে এগিয়ে এসেছিলেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সাহিত্য রচনা, তার প্রথম উদ্দেশ্য, মানে তার উদ্দেশ্য তিনি সাহিত্য রচনা করবেন বলে সাহিত্য রচনা করতে আসেননি, তিনি সাহিত্য রচনা করতে এসেছিলেন কিন্তু সমাজ সংস্কার করবেন বলে। তাই তার রচিত সাহিত্যগুলোর মধ্যে আমরা পাই অনুবাদমূলক রচনা, সমাজ সংস্কারমূলক রচনা, শিক্ষামূলক রচনা। স্ত্রী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা ছিল অপরিসীম, সেই কথাটা তোমাদের আগেই বললাম। তো এই যে স্ত্রী শিক্ষা বিস্তার করতে গেলে তো সেখানেও বইপত্র দরকার, যে অভাবটা ওই ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী উপলব্ধি করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও দেখলেন স্ত্রী শিক্ষা বিস্তার করতে এসে যে বই কোথায়। তিনি লিখলেন বর্ণপরিচয়, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, যার সঙ্গে আমরা সকলেই পরিচিত, লিখলেন সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা। তাহলে তিনি শিক্ষামূলক বই লিখলেন, তিনি সমাজ সংস্কার করতে এসেছিলেন, তাই সমাজ সংস্কারমূলক বইও লিখলেন। বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা, মানে বন্ধ হওয়া উচিত কিনা, এত বিষয়ক বিচার, এই সমস্ত বইগুলো তিনি লিখলেন। আর লিখেছেন অনুবাদ সাহিত্য। হিন্দি বেতাল 25 বা বৈতাল 25, যাই উচ্চারণ করো, সেখান থেকে লিখলেন বেতাল পঞ্চবিংশতি, তিনি লিখলেন বেতাল পঞ্চবিংশতি। অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের নাটক, সেটির বাংলা অনুবাদ করলেন, লিখলেন শকুন্তলা। ভবভূতির উত্তরচরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে লিখলেন সীতার বনবাস। শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে লিখলেন ভ্রান্তি বিলাস। চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে লিখলেন বোধোদয়। ইসপস ফেবলস অবলম্বনে লিখলেন কথামালা। তাহলে প্রচুর গ্রন্থ তিনি লিখলেন।
এবং এই সমস্ত কিছু লিখতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহিত্য রচনা করতে এসেছিলেন, আবার বলি, সমাজ সংস্কার করার উদ্দেশ্য নিয়ে। এবং এই যে লেখাগুলো তিনি লিখলেন তার মধ্যে দিয়ে কিন্তু তিনি বাংলা সাহিত্যকে তার শৈশব দশাটাকে অতিক্রম করে দিয়ে গেলেন নিজের হাতে একা। কিভাবে? বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বাংলা এই সমস্ত গদ্য গ্রন্থগুলো লিখলেন। এবার তার ভূমিকাটা কি? তিনি প্রথম বাংলা গদ্যকে যুক্তি তর্কের ভারটা বইতে পারবে এরকম স্ট্রং, শক্তিশালী করে দিলেন। বাংলা গদ্যকে প্রয়োজন অনুযায়ী কঠিন করলেন, প্রয়োজন অনুযায়ী সরল করলেন। সংস্কৃত সমাসবদ্ধ পদগুলোকে ব্যবহার করলেন, খুব যে একটা তিনি সমাসবদ্ধ পদগুলোকে ভেঙে ভেঙে ব্যবহার করে গেছেন তা নয়, কিন্তু অনেক বেশি সহজ করে ব্যবহার করলেন। তিনি সেমিকোলন, কমা, এই সমস্ত যে জ্যোতিচিহ্নগুলোর ব্যবহার সেগুলোকে যথাযথভাবে প্রথম তিনিই করলেন। তিনি আরো একটা জিনিস করলেন, সেটা হলো ইংরেজি যে সেন্টেন্স স্ট্রাকচার, সেই রকমই বাংলার সেন্টেন্সের একটা স্ট্রাকচার তৈরি করলেন। তাকেই রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে এতক্ষণ ধরে গদ্যের কথা এবং গদ্য রচনায় বা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকাটা বলছিলাম, সেখানে তারও কিছু ত্রুটি ছিল। কারণ ওই সময় ত্রুটি বলতে আমি বলছি না যে তার কিছু ভুল ছিল, ওই সময়ের যে গদ্য রচনা, তার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে তো খুব একটা নিদর্শন, মানে প্রচুর বেশি পরিমাণে উৎকৃষ্ট মানের নিদর্শন ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা করেছিলেন সেটা সেই যুগে দাঁড়িয়ে তার আগে আর কেউ করে যেতে পারেননি। এখনকার যুগে দাঁড়িয়ে আমাদের মনে হতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা কঠিন, কিন্তু সেই যুগে ব্যাপারটা সেরকম ছিল না। বাংলা গদ্যকে সাহিত্যের যে মান, সাহিত্যের যে রসটা দিলেন, সাহিত্যিক রসান্বিত করে তুললেন, সেটা কিন্তু প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই করলেন। যদিও তার ক্রিয়াপদ ব্যবহারে করিবেক, খাইবেক, এই সমস্ত অনাবশ্যক একটা কয়ের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু তবুও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম যিনি আমাদের বাংলা সাহিত্যকে, বাংলা গদ্যকে এতখানি সুললিত করে তুললেন। বাংলা সাহিত্যকে, বাংলা সাহিত্যের যে সৌন্দর্য, সেটা প্রথম তার হাত ধরেই বিকশিত হতে শুরু করলো। তাই আমাদের সকলের পরিচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বলে উল্লেখ করেছেন। এবারে আসি সাময়িক পত্রপত্রিকা এবং বাংলা সাহিত্যের বিকাশ। বাংলা সাহিত্যের বিকাশে সাময়িক পত্রপত্রিকার কথাই। বাংলা সাময়িক পত্রপত্রিকা বাংলা গদ্যের বিকাশে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। প্রথম দিকের বাংলা সাময়িক পত্রপত্রিকাগুলো সম্পর্কে আমরা একটু জানবো, এবং শেষের দিকের যে বাংলা সাময়িক পত্রপত্রিকাগুলো, সেগুলো সম্পর্কে আমরা আরেকটু আলাদাভাবে জানবো। প্রথম দিকে বাংলা সাময়িক পত্রিকা শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। যখন 1800 সাল নাগাদ শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হলে সেখানে বইপত্র ছাপা, এই সমস্ত প্রেস প্রতিষ্ঠিত হলো, এবং তারই অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে এলো, মানে ওই যে ছাপার অক্ষরে এলো সাময়িক পত্রপত্রিকা। জন ক্লার্ক এবং মার্সম্যান এরা দুজন মিলে পত্রিকা সম্পাদনা করলেন, যার নাম দিগদর্শন, 1818 সালে। তারপরে এলো সমাচার দর্পণ, সেটিও 1818 সালে। তাহলে দিগদর্শন, সমাচার দর্পণ এই পত্রিকাগুলি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হলো। জন ক্লার্ক এবং মার্সম্যান দিগদর্শনের সম্পাদক ছিলেন, এবং দিগদর্শন, সমাচার দর্পণ এই পত্রিকাগুলোর উদ্দেশ্যই ছিল খ্রিস্ট ধর্ম প্রচার করা। খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে পত্রিকাগুলো রচিত হলো ঠিকই, সেখানে অন্যান্য ধর্ম সম্পর্কে নিন্দা, এই সমস্ত কিছু থাকতো, এবং খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠত্বকে প্রচার করা হতো। তবে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে পত্রিকাগুলো রচিত হলেও এগুলো কিন্তু বাংলা গদ্যের বিকাশকে খুব সাহায্য করলো। এরপর এলো ব্রাহ্মণ সেবধি, সংবাদ কৌমুদী। এই পত্রিকাগুলির সঙ্গে রাজা রামমোহন রায়ের নাম ওতপ্রোতভাবে জড়িত। ব্রাহ্মণ সেবধি, সংবাদ কৌমুদী এই সাময়িক পত্রপত্রিকাগুলোও সেই সময়ে বাংলা গদ্যের বিকাশে সাহায্য করলো, এবং রাজা রামমোহন রায় পত্রিকাগুলোর সঙ্গে যুক্ত ছিলেন বললাম। তো ধর্ম সম্পর্কে, দর্শন সম্পর্কে রাজা রামমোহন রায়ের চিন্তা ভাবনা, রাজা রামমোহন রায় তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন,
তাই তার এই যে মতামতগুলো এইগুলো হচ্ছে এই সমস্ত পত্রপত্রিকার মধ্যে প্রকাশিতও হয়েছিল। তাহলে বাংলা গদ্যের যে যুক্তি তর্ক গ্রাহ্য যে যুক্তি তর্ক ওয়ালা বাংলা যে গদ্য, যুক্তিতর্ক নিয়ে গঠিত যে বাংলা গদ্য, সেটার প্রাথমিক যে রূপটা সেটা কিন্তু ব্রাহ্মণ সেবধি, সংবাদ কৌমুদী এই পত্রপত্রিকাগুলোর মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। আর একটি উল্লেখযোগ্য পত্রিকা হলো সংবাদ প্রভাকর, যার নাম না বললেই নয়, সংবাদ প্রভাকর। প্রকাশিত হয়েছিল 1831 খ্রিস্টাব্দে এবং এর সম্পাদক ছিলেন যুগসন্ধির কবি ঈশ্বর গুপ্ত। সংবাদ প্রভাকর বাংলা সাহিত্যের বাংলা গদ্যের বিকাশে, বাংলা সাহিত্যের বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কারণ যুগসন্ধির কবি ঈশ্বর গুপ্তের, যুগসন্ধির কবি কেন, তিনি মধ্যযুগ এবং আধুনিক যুগ এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তিনি পুরোপুরি মধ্যযুগকে বর্জনও করতে পারছিলেন না, পুরোপুরি আধুনিক যুগকে গ্রহণও করতে পারছিলেন না, কিন্তু চিন্তায় চেতনায় লেখার স্টাইলে ভঙ্গিতে আবার আধুনিক যুগকে তিনি তার মধ্যে কোথাও নিজের অজান্তেই হোক বা নিজের জ্ঞাতসারেই হোক গ্রহণ করেছিলেন। তো তাই তাকে বলা হয় যুগসন্ধির কবি। যুগসন্ধির কবি ঈশ্বর গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকার প্রকাশক ছিলেন। সংবাদ প্রভাকর পত্রিকা সে যুগে বাংলা সাহিত্যের বিকাশে, বাংলা গদ্যের, আধুনিক বাংলা গদ্যের এবং আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। আরো পত্রপত্রিকা, সাময়িক পত্রপত্রিকা রয়েছে, যেমন তত্ত্ববোধিনী পত্রিকা। এবারে আসি বাংলা সাহিত্যে যে সমস্ত পত্রিকাগুলি, যদিও সেগুলি ততদিনে বাংলা গদ্যের বিকাশটা মোটামুটি ভালোভাবেই ঘটে গেছে, তবে আধুনিক বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে পত্রপত্রিকাগুলি বিশেষ অবদান রেখেছিল, যেমন বঙ্গদর্শন 1872 খ্রিস্টাব্দ, সবুজপত্র 1914, কল্লোল 1923। এছাড়া ঠাকুরবাড়ির থেকে প্রকাশিত পত্রপত্রিকা ভারতী, সাধনা, এগুলোর কথাও উল্লেখযোগ্য, যেগুলি বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ভারতী, সাধনা ইত্যাদি। এছাড়া আরো কিছু পত্রপত্রিকা রয়েছে, যেমন কালীকলম, প্রগতি, শনিবারের চিঠি ইত্যাদি। কবিতা পত্রিকা, বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকা ইত্যাদি কিছু পত্রপত্রিকা যেগুলি বাংলা সাহিত্যের বিকাশে, সাময়িক পত্রপত্রিকা যেগুলি বাংলা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এখানে একটু আসি, এই যে পত্রপত্রিকা, এই সাইডে এই যে পত্রপত্রিকাগুলোর নাম আমি লিখলাম, এগুলো সম্পর্কে একটু আলোচনায় আসি। বঙ্গদর্শন 1872 সালে প্রকাশিত হয়েছিল এবং এর সম্পাদক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বঙ্গদর্শন প্রকাশের মধ্যে দিয়ে এবং বঙ্গদর্শনের মধ্যে দিয়ে তিনি যে তার প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি যেগুলি প্রকাশ করতে শুরু করলেন, তার মধ্যে দিয়ে বাংলা আধুনিক যে সাহিত্য সেটা ভীষণ গতি লাভ করলো একটা। এর আগে বাংলায় সেইভাবে উপন্যাস বা প্রবন্ধ এত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো করে সেই অর্থে লেখা হয়নি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বঙ্গদর্শন পত্রিকায় বিষবৃক্ষের মতো উপন্যাস প্রকাশ করেছিলেন। তবে এই পত্রিকা পরবর্তীকালে বন্ধ হয়ে গিয়েছিল, কয়েক বছর একটু অনিয়মিত চলার পরে বন্ধ হয়ে যায় এবং তারপরে নবপর্যায়ের বঙ্গদর্শন নামে এটি আবার প্রকাশিত হতে শুরু করে এবং সেটির সম্পাদক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই নবপর্যায়ের বঙ্গদর্শনে বাংলা সাহিত্যের আরো একটি উল্লেখযোগ্য সৃষ্টি, যার নাম চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস, সেটি প্রকাশিত হয়েছিল। আসি সবুজপত্র। সবুজপত্র বাংলা সাহিত্যের বিকাশে এই পত্রিকা, এই সাময়িক পত্রের ভূমিকা অনস্বীকার্য। এর সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। কি নাম বললাম? প্রমথ চৌধুরী। পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1914 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ এবং এই পত্রিকা যখন প্রথম প্রকাশিত হয়, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান কবিতাটি প্রকাশিত হয়েছিল। এই পত্রিকা বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতিকে নিয়ে এলো। চলিত গদ্য রীতিতে যে বাংলা সাহিত্য রচিত হতে পারে এবং খুব সুন্দরভাবে হতে পারে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হিসেবে থেকে গেল
গেল সবুজপত্র পত্রিকা, এবং সবুজপত্র পত্রিকার সঙ্গে জড়িত লেখক গোষ্ঠী পরবর্তীকালে বাংলা চলিত ভাষায় সাহিত্য রচনা করতে শুরু করলেন। কল্লোল পত্রিকা। কল্লোল পত্রিকা প্রকাশ করেছিলেন 1923 সালে গোকুলচন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন দাস নামে দুজন ব্যক্তি। কি নাম বললাম? গোকুলচন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন দাস। বাংলা সাহিত্যে কল্লোল পত্রিকাও আরো একটি মাইলস্টোন। বাংলা সাহিত্যে এই যে কল্লোল পত্রিকার প্রকাশ, সেটি রবীন্দ্র রাবীন্দ্রিক যে চেতনা, যে সৌন্দর্যের উপাসনা, সত্য, মঙ্গল, শুভ, এই সমস্ত কিছুর প্রতি কল্লোল পত্রিকা কিন্তু আস্থা রাখতে পারলো না। এই সময়কালটাও এমন ছিল যখন অলরেডি প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে এবং প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাত আমাদের ভারতবর্ষের বুকে, আমরা যেহেতু ইংরেজদের তখনও উপনিবেশ ভারতবর্ষ একটা, তখন ভারতবর্ষের বুকেও পড়েছে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং খুব ভয়ঙ্কর ভাবে পড়েছে। সামাজিক দুর্দশা, মানুষের মধ্যে মানুষের যে অবক্ষয়, মনের অবক্ষয়, চিন্তা চেতনার অবক্ষয়, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, অর্থনৈতিক কষ্ট, এই সমস্ত কিছু কিন্তু সেই সময়ের লেখক গোষ্ঠী, সেই সময়ের মানুষজন দেখছে এবং তারই প্রতিফলন ঘটছে কল্লোল পত্রিকায় প্রকাশিত লেখাগুলির মধ্যে থেকে। কল্লোল গোষ্ঠীর লেখকদের মধ্যে উল্লেখযোগ্য যারা বাংলা সাহিত্যেরও এক একজন নাম করা ব্যক্তিত্ব, যেমন প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এরা বিষ্ণু দে, এরা সকলে বাংলা সাহিত্যের এক একজন নাম করা কবি সাহিত্যিক। এরা কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং কল্লোল পত্রিকা বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যের আধুনিকতাকে এই বয়ে নিয়ে যেতে আরো বেশি করে সাহায্য করেছিল। তাহলে এই গেল সাময়িক পত্র পত্রিকার আলোচনা। যদি আসে এইভাবে প্রশ্ন যে বাংলা সাহিত্যের বিকাশে সাময়িক পত্র পত্রিকার অবদান আলোচনা করো, তাহলে মোটামুটি করে এই সবগুলোই একটু একটু করে বলে যাবে। যদি আলাদা করে কিছু পত্রিকা সম্পর্কে আলোচনা করতে দেয়, যেমন বাংলা গদ্যের বিকাশে বা বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, সাধারণত এই পত্রিকাগুলো খুবই ইম্পর্টেন্ট। আলাদা করে যদি দেয় তাহলে এই পত্রিকাগুলোর মধ্যে একটা করেও থাকতে পারে যে সবুজপত্র পত্রিকার অবদান আলোচনা করো, বা বঙ্গদর্শনের অবদান আলোচনা করো, বা কল্লোলের অবদান আলোচনা করো, কিন্তু এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাংলা সাময়িক পত্রের ইতিহাসে। তাহলে এইগুলো আমরা যখন এলিট অ্যাপের মধ্যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল দিয়ে দেব, সেখানে বাংলা সাহিত্যের বিকাশে সাময়িক পত্র পত্রিকার ভূমিকা বলে একটা পুরো টপিক থাকবে এবং আলাদা করে আরো একটা টপিক থাকবে এই তিনটে পত্রিকা এবং বাংলা সাহিত্যের বিকাশে এদের ভূমিকা সম্পর্কে। তোমরা এই যাবতীয় আজকের যা যা আলোচনা করা হলো বাংলা আধুনিক সাহিত্য এই টপিকের আন্ডারে যে যে সাব টপিক গুলো আলোচনা করলাম, এখান থেকে আশা করি এর বাইরে আরো কোনো প্রশ্ন হতে পারে না। তোমরা এই যে কটা বিষয় আলোচনা করলাম সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এবং স্টাডি মেটেরিয়াল গুলো এলিট অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ডেসক্রিপশন থেকে তোমরা এলিট অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। বাংলা সাহিত্যের পরবর্তী টপিক নিয়ে আমরা এর পরের ক্লাসে কথা বলবো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।